বড় চেঁচার ডাকে আমার ঘুম ভাঙে। আমি তড়িঘড়ি বিছানা ছাড়ি। বাইরে জমাট অন্ধকার। বড় চেঁচা তার বড় গামছাটা দিয়ে আমার মাথা, পিঠ, বুক ঢেকে দেন। বাইরে বেরিয়েই চমকে ওঠেন তিনি। এক রাতেই বন্যার পানি বেড়ে প্রায় ঘরের দাওয়া এসে ঠেকেছে। বড় চেঁচার মুখে চিন্তার ছায়া। তিনি আনমনে বিড়বিড় করে বলেন, আল্লাহ, পানি না জানি এবার আর কত বাড়ে, মাফ করো আল্লাহ। সাবধানে নৌকার গুলোয় আমাকে বসিয়ে দেন তিনি। চাচি এবং রুবিবু এখনো ঘুমে। বড় চেঁচা হাঁক দিয়ে চাচিকে ডাকেন, শফিকের মা, ও শফিকের মা। কন। ভেতর থেকে ঘুম জড়ানো কণ্ঠে সাড়া দেন চাচি। তুমি খাওন দাওন রেডি করো, আমি শফিককে লইয়া আইতেছি। বলেই ছোট্ট লাফে নৌকায় চড়ে বসেন তিনি। অন্ধকারে নৌকার গোলে বসে আমি বড় চাচার দুলতে থাকা শরীরটা দেখি। চারিদিকে থই থই পানি। এবার নিশ্চয়ই বড় বন্যা হবে। বড় চাচা নৌকা ঘুরিয়ে বাড়ির পেছন দিকে নিয়ে আসেন। প্রাণী প্রায় ঘর ছুঁই ছুঁই। বড় চাচা বিড়বিড় করে কিছু একটা বলেন। তারপর অন্ধকারে আমার দিকে তাকিয়ে বলেন, জুত করে পয় দেখি আনো, ভেগঞ্জ যাইতে কতক্ষণ লাগে? ঢাকার লঞ্চ আহনের আগেই পৌঁছাইতে হইব। বড় চাচার হাতের বইটা কানে নড়ে ওঠে। ঝুপ শব্দটা কানে আসে ঠিক তখনই। কিছু একটা পানিতে পড়েছে কোথাও, কিন্তু বইটার শব্দে খুব একটা আলাদা করা যায় না শব্দটা। বড় চাচা, পানি থেকে কিছু পড়লো? শব্দ শুনছেন? আমি বড় চাচাকে জিজ্ঞেস করি। আমি তো কিছু একটা শুনলাম মনে হয়। কি পড়লো? আমি আবারও জিজ্ঞেস করি। পূর্বাকাশ তখন খানিকটা আলোকিত হয়ে উঠেছে, কিন্তু বাড়ির পাশেই ঘন বাঁশঝাড়ে অন্ধকার হয়ে গেছে জায়গাটা। চাচা সেদিকে তাকিয়েই বললেন, এই আন্দের তো কিছু দেখা যাইব না রে, আর তোর ভাইয়ের লঞ্চও চলে আইব। মাছ টাছ কিছু হইব মনে হয়। বড় চাচা তারা দেখে আমি আশ্বস্ত করি, তাই হইব। পানি যেমন বাড়তেছে, গ্রামের সকলের পুকুরে ডুইবা গেছে মনে হয়। পুকুরের মাছ এখন সব বানের পানিতে। বড় চাচা যেহেতু বইটা মারেন, আমি আধো অন্ধকারে কালো পানিতে তাকিয়ে থাকি। এলোমেলো ঢেউ, ভোরের নরম হাওয়ায় শরীর কেমন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন করে। আমি গলুই থেকে পা বাড়িয়ে আঙুলের ডগায় পানি ছুঁই। ইস, কি ঠান্ডা! শফিক ভাই টুপ করে নৌকায় উঠে পড়েন। তার কোলে বোধন। বড় চাচা কয়েকবার চেষ্টা করলেন নাতিকে কোলে নিতে, কিন্তু বোধন কোনোভাবেই গেল না। সম্ভবত বড় চাচার লম্বা এলোমেলো দাড়ি তার পছন্দ হয়নি। বিপত্তিবাদী ভাবে কি নিয়ে? সে শহরে মেয়ে, কোনো মতেই নৌকায় উঠতে পারেন না। শেষ পর্যন্ত বোতনকে আমার কাছে দিয়ে শফিক ভাই ভাবিকে প্রায় কোলে করে নৌকায় তোলে। নৌকার পাটাতনে পাটিতে জড়সড় হয়ে বসে ভাবি, আতঙ্কিত চোখ জোড়া পানিতে। ঢেউ তেমন নেই বললেই চলে, কিন্তু নৌকা খানিক দুলে উঠতে এইভাবে চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে ওঠে। শফিক ভাই এবং বড় চাচা দুজনই ভাবিকে অভয় দেন, কিন্তু ভাবির ভয় তাতে কিছুটা কাটে বলে মনে হয় না। তিনি এক হাতে শক্ত করে নৌকার পাটাতন খামচে ধরে আছেন, আর এক হাতে শফিক ভাইকে। আমি বোতনকে শফিক ভাইয়ের কাছে দিয়ে আবার নৌকার গোলে এগিয়ে বসি। শফিক ভাই কেমন গম্ভীর হয়ে আছেন, আগের সেই হাসি খুশি ভাবটা আর নেই। আমাকে দেখে কেমন নিরস গলায় বলল, কিরে আনু, কিছু খাসটাস নাকি? এমন পাট করে হয়ে গেছিস কেন? অন্য সময় হলে হয়তো শফিক ভাইয়ের এমন কথায় আমি হেসে গড়গড়ি খেতাম, কিন্তু শফিক ভাইয়ের এবারের কথা বলার ধরনে কিছু একটা ছিল। আমি কেমন জড়সড় হয়ে গেলাম, কোনো উত্তর দিলাম না। শফিক ভাই অবশ্য উত্তর আশা করেছে বলে মনে হলো না। তিনি বড় চাচার দিকে ফিরে জানতে চাইলেন, বাবা, তোমার শরীরটা ভালো? ভালোই, খালি ঠান্ডাটা একটু ঝামেলা করে। বাবা, বাড়িতে আসতে অনেক ঝামেলা, এত কাদা পানি ডিঙাইয়া বাড়ি আসন যাই কও। শফিক ভাই বড় চাচার শরীর নিয়ে আর কিছু বললেন না। বছর বছর বাড়ি আসা তার জন্য কত ঝামেলার তা বোঝানোর চেষ্টা করতে লাগলেন তিনি। বললেন, তার উপর দেখছো তো বাবা তোমাকে বউয়ের অবস্থা, নৌকায় চড়তে পারে না, পানি খাইতে পারে না, বোদেনেরও এই পানি সহ্য হয় না, গোসল করতে পারে না। কিছু করবো আমি? কি আর করবি, ওর বাপ মা যতদিন আছে একটু কষ্ট তো করতেই। বড় চাচার গলার স্বর নরম, সেই নরম স্বরে কোথায় যেন থই থই কান্না, পাথর জমাত কষ্ট। শোন, এবার তো গোয়াল লাগবো। বড় চাচা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন।
কালো গাইটা 2 দিনের মধ্যেই বিয়ে আইব, খাঁটি দুধ খাইতে পারবি। টাউনে তো খাঁটি দুধ বলতে কিছু নাই, পানি দেওয়া। ওইখানে কি খাস না খাস কে জানে। তার উপর নতুন বছর দেখলে আমার দাদা ভাইয়েরও ভালো লাগবে বলে শেষে করে বিগত ভঙ্গিতে হাসতে থাকেন বড় চাচা। কিন্তু শফিক ভাই নিরস গলায় বলেন, এই গরু বাছর নিয়ে তোমাকে তো আদিক খেতে আমার ভাল লাগে না বাবা। পারে তো দেখি রাইতেও বলে নে ঘুমাও, আর এইগুলোর মধ্যে ভুলেও বোধনে নিবা না বাবা। কেন রে শফিক, তোর মনে নাই ছোটবেলায় তুই সাদা ধবধবা বাছুর দেখলে কি করতি? বড় চাচার কথা শেষ হয় না, শফিক ভাই চড়া গলায় বলে ওঠেন, ওইসব পুরান কাসন্দি বাদ দাও তো বাবা। ছোটবেলায় তো তোমার মতন নৌকা বাইয়া গরুর লাগে ঘাস কাটতেও গেছি, এখন কি আর। হঠাৎ থেমে যায় শফিক ভাই। কথাটা বলা ঠিক হয়নি বুঝে মাঝপথে চুপ মেরে যান তিনি। বড় চাচা ফেফে করে হাসেন। সেই হাসিতে বড় চাচাকে বড্ড বোকা বোকা লাগে। মৃত নুজো এক জড়গ্রস্ত মানুষ মনে হয়। বড় চাচার হাসি একসময় থেমে যায়। শফিক ভাই, ভাবি, আমরা কেউ কোনো কথা বলি না। সবাই যেন বুঝে ফেলি এখন নৈশব্দের সময়। অস্বস্তিকর নীরবতায় বৈঠার একটানা ছলাৎ শব্দ খুব কানে বাজতে থাকে। বাড়ির কাছে আস্তে আস্তে গনগনে সূর্য তেতে ওঠে। টানা বর্ষা শেষে পরিষ্কার আকাশ। শফিক ভাই আর ভাবি নৌকা থেকে কীভাবে নামবে তাই নিয়ে ভাবছিলাম। বড় চাচা দেখি পুকুর পাড়ের দিকে ঘুরিয়ে দিয়েছে নৌকা। ওই দিকটায় 2টা কাটা খেজুর গাছের অস্থায়ী ঘাট আছে। নৌকা থেকে লাফিয়ে সেই ঘাটের উপর শুকনো জায়গায় নামা যায়। বড় চাচা খুব সাবধানে সেখানে নৌকা ফেরালেন। তারপর নিজে হাঁটু পানিতে নেমে নৌকাটাকে শক্ত করে জাম গাছটার সাথে বাঁধলেন। মা রুবি কই বাবা, আমি আজ বড় জানো না। শফিক ভাইয়ের গলার স্পষ্ট বিরক্তি। আমারও খানিকটা অবাক লাগে। শফিক ভাই বউ নিয়ে ঢাকা থেকে আসবে, সঙ্গে আসবে বোধন। এতদিন ধরে চাচি আর রুবিবুর এত আয়োজন, অথচ কই ওরা? ওদের তো পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকার কথা। বড় চাচাও খানিকটা অবাক হয়েছেন। তিনি কলা গাছের ঝাড়ের ফাঁক দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করলেন, কিন্তু কোথাও কেউ নেই। কেমন থমথমে চারপাশ। আমার বুকের ভেতরটা আচমকা কেমন করে উঠল। বড় চাচা গলা চড়িয়ে ডাকলেন, রুবিনা, ও রুবিনা, ও শফিকের মা, কই তোমরা? কিন্তু কোথাও কোনো সাড়া নেই। বড় চাচা আবারও চেঁচালেন, ও শফিকের মা, ও রুবিনা, কই তোরা? শফিক তো বললো আয়ে পড়ছে, আমার দাদাভাইও আসছে। এবারও কোনো সাড়া নেই। শফিক ভাই বোধনকে কোলে নিয়ে নৌকা থেকে নেমে দাঁড়ালেন। তার ফর্সা মুখে রাগে লাল হয়েছে। বড় চাচা কি করবেন বুঝতে পারছেন না। তার কপাল কুঁচকে আছে। তিনি হাঁটু পানি থেকে উঠলেন, পায়ের গোড়ালি পর্যন্ত কাদায় মাখামাখি। আমি টুপ করে নৌকার গোলই থেকে নেমে বড় চাচার পিছু নিলাম। শফিক ভাই ঠায় দাঁড়িয়ে আছেন। তার কোলে ঘুমাচ্ছে বোধন। নৌকার উপর শক্ত হয়ে বসে আছেন ভাবি। তার আগুন চোখের সামনে শফিক ভাইকে কেমন দিশেহারা লাগছে। আমি দৌড়ে এসে বড় চাচার পাশে হাঁটতে থাকি। বড় চাচা ফের গলা চড়িয়ে ডাকতে যাবেন, ঠিক তখনই কান্না শব্দটা কানে আসেন। বড় চাচির গলা। চাচি চিৎকার করে কাঁদছেন। সাথে আরও কেউ, হ্যাঁ, রুবিবু। এবার স্পষ্ট কান্নার শব্দ। রুবিবু আর বড় চাচি চিৎকার করে কাঁদছেন। দৌড়ে সামনে খোলা বারান্দাটা পার হই আমি আর বড় চাচা। পেছনের বারান্দার কাছে এসে থমকে দাঁড়াই। বড় চাচা দৌড়ে যান ছোট্ট জটলাটার কাছে। আমি পায়ে পেয়ে এগোই। পেছনের বারান্দার মেঝেতে রবিবু 2 পা ছড়িয়ে বসে আছে। তার কোলের উপর সাদা ধবধবে একটা বাছুর, চোখ দুটো খোলা, নিঃসার। বড় চাচি বাছুরের পা দুখানা 2 হাতে আগলে ধরে চিৎকার করে কাঁদছেন। পাশে আঁচলে মুখ চেপে বসে আছেন মা। বাবা দাঁড়িয়ে আছেন শূন্য চোখে। বাছুরটার পুরো শরীর জল কাদায় মাখামাখি। মিয়ে যাওয়া পশমের শরীর থেকে ঝরছে ফোঁটা ফোঁটা জল। ভিজে যাচ্ছে খড় বিচালি মাটির মেঝে। পাশেই সদ্য প্রসূতি কালো রক্তমাখা শরীরে দাঁড়িয়ে আছে। বারবার মাটিতে পা ঘষছে সে। অস্থির হয়ে আছে তার পুরো শরীর। ধপ করে মাটিতে বসে পড়লেন বড় চাচা। তারপর ছোঁ মেরে রবিবুর কোল থেকে নিয়ে নিলেন বাছুরটাকে। রবিবু চিৎকার করে বড় চাচাকে 2 হাতে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি যখন বাইর হইছ তখনই কালো বিয়েছে বাবা। কালোর বাছুরটা পানিতে পড়ে গেছিল। আমরা কেউ দেখি নাই বাবা, কেউ দেখি নাই।
মৃত বাছুরটার কাদা জলে মাখামাখি ছোট্ট শরীর তখন শক্ত হয়ে গেছে। সরু সরু চারখানা টিনটিনে পা ক্রমশই ধনুকের ছিলার মতো টান টান হয়ে আসছে। বড় চাচা পাগলের মতো জান্তব স্বরে ঘুমাতে লাগলেন। না, না, না। তার শক্ত হাতগুলো ক্রমশই বাছুরটার প্রাণহীন টান টান সোজা পাগুলোকে ভাঁজ করে দিতে থাকে, কিন্তু মৃত বাছুরটার শরীরে সাড়া দেয় না। বড় চাচার মুখ থেকে বের হওয়া গোয়ানিও তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বাবা, না। শফিক ভাইয়ের কণ্ঠে সবাই ফিরে তাকায়। বোধনকে কোলে করে পেছনের বারান্দায় এসে কখন দাঁড়িয়েছেন শফিক ভাই আমরা কেউ টেরই পাইনি। পাশে হাত ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন ভাবি। শফিক ভাইকে দেখে যেন বাদ ভাঙে বড় চাচার। চিৎকার করে কেঁদে ওঠেন তিনি। বাবারে, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? কি করলাম আমি? আমি নিজ হাতে বাছুরটারে খুন করলাম, নিজ হাতে। বড় চাচি, রবি বউ, বাবা মা, আমরা সবাই অবাক হয়ে যাই। কি বলছেন বড় চাচা? তিনি বাছুরটার মাথা বুকের সাথে চেপে ধরে চিৎকার করে কাঁদতে থাকেন। আমি নিজ হাতে তোরে খুন করছি, নিজ হাতে খুন করছি। তারপর আচমকা আমার দিকে চোখ ফেরান বড় চাচা। বাছুরটার মুখের সঙ্গে নিজের গাল চেপে ধরে কেঁদে ওঠেন। আনু রে, ও আনু, বেনবেলা পানিতেও কিছু পরনের যে আওয়াজ তুই শুনছিলি, তখনই ওই হয়েছে। আর তখনই ও পানিতে গিয়ে চুপ করে পড়েছে। আনু, আনু রে, আমি তখন কেন গিয়ে দেখলাম না? কেন গিয়ে দেখলাম না? বড় চাচা দু হাতে থপথপ বুক চাপড়াতে থাকেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি। মৃত বাছুরটার চোখ জোড়া তখনও তাকিয়ে আছে। কাজল কালো জল ছলছলে এক জোড়া চোখ। আমি চোখে চোখে তাকিয়ে থাকি। আমি চোখ ফেরাতে পারি না। বড় চাচা শফিক ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠেন। কিন্তু শফিক ভাই হঠাৎ বড় চাচার হাত দুখানা ছাড়িয়ে দিয়ে কঠিন গলায় চেঁচিয়ে ওঠেন। অনেক হইছে বাবা, অনেক হইছে। আমার এই বাড়িতে আসাটাই ভুল হইছে। একটা বাছুরের জন্য তোমরা জীবন দিয়ে দিতেছ, আর এই যে আমি এতদিন পর বাড়িতে আসছি, আমার এইটুকু ছেলে আসছে, বউ আসছে, তোমার কাছে তার কোনো মূল্য নাই। একটা বাছুর তোমার কাছে এত দামি। শফিক ভাইয়ের কথা কিংবা বলার ভঙ্গি শুনে সব প্রজার চোখ নিমেষে তার দিকে ফিরে তাকায়। প্রচণ্ড রাগে তখনও ফুঁসছেন তিনি। তার কপালের শিরা ফুলে ফুলে উঠছে। ঘুমন্ত বোধনকে ভাবির কোলে দিয়ে বারান্দার মাঝখানে এসে দাঁড়ান শফিক ভাই। তারপর চিৎকার করে বলতে থাকেন, মা, রবি, তোমরা জানো না আজকে আমি আসতেছি, খবর নিয়ে আইতেছি, জানো না তোমরা? বড় চাচার কান্না পুরোপুরি থেমে গেছে। কাদর সামনে রাখা করের গাদার উপর বসে পড়েছেন তিনি। শূন্য চোখে তাকিয়ে আছেন শফিক ভাইয়ের দিকে। একটা গরু ছাগলের বাচ্চার জন্য তোমাকে যতটা মায়া হইতেছে, এর তো মনে হয় আমার ছেলের জন্য তোমাকে নাই। আমার ছেলের জন্য দূরের কথা, আমার জন্যও নাই। বড় চাচি রুইবু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে শফিক ভাইয়ের দিকে। কারো মুখে কোনো কথা নেই। শফিক ভাই রুইবুর হাত ধরে টেনে দাঁড় করালেন। তারপর ভাবির কোলে ঘুমন্ত বোধনকে দেখিয়ে বললেন, দেখ দেখ কেমন করে ঘুমাইতেছে। ভাবিকে দেখিয়ে বললেন, আর এই মহিলাটারে দেখ, নৌকার তোর নামতে গিয়ে কেমনে গোসল করে উঠছে। আর তোরা এইখানে একটা মরা বাসুন পুজো করতেছস। এই বাড়িতে আমি কেন আসবো বল? এই বাড়িতে কেন আসবো? আর ওরা এবার কেন আসবো? রবিবু, বড় চাচি, বড় চাচা সবাই যেন নড়তেও ভুলে গেছেন। স্থির হয়ে আছে প্রতিটি শরীরে। শফিক ভাই যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। কি তোমরা কেউ নড়বা না এখান থেকে? পূজা করবা? পূজা? এই মরা বাছুর লইয়া পূজা করবা? তিনি হঠাৎ নিচু হয়ে বাছুরটার একটা কান ধরে মৃত শরীরটা টেনে টেনে বারান্দার এক কোনায় নিয়ে গেলেন। কালো কি বুঝলো কে জানে। গলায় বাঁধা দুটোটা ছেঁড়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পারল না। তবে সামনে দুপাখানা দিয়ে সজোরে মাটিতে আঘাত করতে লাগলো এক নাগাড়ে। তারপর হঠাৎ আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকারের তীব্র কষ্ট আর আহাজারি। বড় চাচা পাথর হয়ে বসে আছেন, যেন কোনো মানুষ নন তিনি, বরং প্রাণহীন খড়ের গাদারি এক অনির্বর অংশ। খোলা বারান্দার মাটির মেঝেতে ছুঁই ছুঁই বন্যার পানি, তীব্র স্রোতে আরো পানি বাড়ার আভাস। শফিক ভাই আচমকা তার চকচকে চামড়ার জুতো পরা পায়ের এক ধাক্কায় বাছুরটাকে ঠেলে ফেলে দিলেন সামনে। সেখানে প্রবল পানির স্রোত। বাছুরটার শরীর চুপ করে পড়ল সেই স্রোতে, তারপর তলিয়ে গেল ধীরে। অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ ধরে এক নাগারে চেঁচাতে থাকা কালো আচমকা শান্ত হয়ে গেল, একদম শান্ত, চুপচাপ।
শফিক ভাইও কথা বললেন না, কথা বললেন না অন্য কেউই, যেন এখানে কিছু ঘটেনি, কেউ কিছু করেনি, কেউ দেখেওনি কিছু। শফিক ভাই কেবল বোধনকে ভাবির কোল থেকে নিয়ে ঘরে চলে গেলেন। মা বাবাও চুপচাপ তাদের ঘরে চলে গেলেন। খানিক বাদে চলে গেলেন রবিবু, বড় চাচিও। কেবল আমি দাঁড়িয়ে রইলাম বারান্দার বাইরে, আম গাছটাই হেলান দিয়ে। আর সামনে বড় চাচা, তিনি কালোর সামনে খড়ের গাদায় চুপচাপ বসে আছেন। তার শূন্য দৃষ্টি স্থির হয়ে আছে বাছুরটার মৃত শরীর যেখানে ডুবেছে ঠিক সেখানে। কালুও, কালুর বড় বড় চোখ দুটো পলকহীন তাকিয়ে আছে পানির স্রোতে। কান্না কিনা জানি না, তবে তার চোখের কুল ভিজে আরো কালো হয়ে আছে। কালোর চোখ কি পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ? গভীর কালো মায়াময়। ওই চোখে আমি রোজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কিন্তু আজ সেই চোখ পড়তেই ভয় কেমন কুপড়ে গেলাম আমি।